গতকালকে আমার দাদার বিয়ে হয়েছে, আর আমি নিজেই নববধূকে দাদার ঘরে রেখে এসেছি। কিন্তু আমরা সবাই ভয়ে ভয়ে ছিলাম, কেউই খুশি ছিলাম না। কারণ এর আগে আমাদের সাথে যা হয়েছে সেটা যদি আবার হয় তাহলে আমরা কাউকে মুখ দেখাতে পারবো না। আমার মা তো কাঁদতে কাঁদতে ভগবানের সামনে বসে গেলেন, আর ভগবানের কাছে প্রার্থনা করছিলেন যেন আজকে তেমন কিছু না হয়। সকাল অবধি মা ভগবানের সামনে প্রার্থনা করতে থাকলেন, আর আমরা দুশ্চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। সকালে আমরা ঘুম থেকে উঠে দাদার ঘরের সামনে বসে রইলাম। দাদা ঘুম থেকে উঠে যখন ঘরের দরজা খুলল তখন আমরা সবাই হতভম্ব হয়ে গেলাম। কেননা বৌদির যা অবস্থা ছিল সেটা দেখে আমাদের এরকম মনে হয়েছিল যে দাদা সারা রাত তার সাথে। আমার একটাই দাদা ছিল, আর সেই আমাদের সংসার চালাতো। আমরা 3 বোন, তার মধ্যে 2 বোনের বিয়ে হয়ে গেছে। আমার নাম মিতালি। যে 2 দিদির বিয়ে হয়ে গেছিল তারাও আমাদের বাড়িতে আসতে যেতে থাকতো। যখন দাদার বিয়ের ব্যাপারে কথা উঠল তখন মায়ের বক্তব্য ছিল যে সে দাদার বিয়ে দেবে না। আমরা সবাই জিজ্ঞেস করলাম কেন? তখন মা বললেন, দেখ, ওই বাড়িতে একমাত্র ইনকাম করে, যদি ওর বিয়ে হয়ে যায় তাহলে আমাদেরকে টাকা পয়সা দেবে না, আর বউয়ের পিছন পিছন ঘুরতে থাকবে। আমাদের মনে হলো যে মা এটা কেমন কথা বলছে। আমরা 3 বোনই একসাথে বসেছিলাম, আর মাকে বললাম, মা তুমি এটা কেমন কথা বলছো? এটা কেমন কথা যে দাদার বিয়ে দেবে না? কতদিন অবধি তুমি দাদার বিয়ে না দিয়ে ওকে এইভাবে রাখবে? আজ না হোক কাল তো বিয়ে দিতেই হবে। তখন আমার মা বলতে লাগলো, আরে আমি তো মজা করছিলাম। যাই হোক, আমার বড় দিদি ওর শ্বশুরবাড়ির দিক থেকে একটা মেয়ের খোঁজ এনেছিল। দিদি বলল মেয়েটা খুবই ভালো, ওর সঙ্গেই দাদার বিয়ে দেই। আমরা বললাম ঠিক আছে, কিন্তু মেয়ে সুন্দরী হতে হবে, কেননা দাদারও এটাই ইচ্ছা ছিল। ও বলেছিল যে বিয়ে তো আমি তোদের পছন্দের মেয়েকেই করব, কিন্তু আমার একটা ছোট্ট শর্ত আছে যে মেয়ে সুন্দরী হতে হবে। এমনিতেও ছেলেরা সুন্দরী মেয়েই পছন্দ করে, আর সেই মেয়েটা সত্যিই খুব সুন্দরী ছিল। যাই হোক, সেই মেয়ের সাথে দাদার বিয়ে পাকা হয়ে গেল। দাদাকে ছবি দেখানো হলে দাদা বলেছিল, হ্যাঁ মেয়ে তো খুবই ভালো, আমার কোনো অসুবিধা নেই। বিয়ে খুব ধুমধামে হলো, কেননা আমাদের একটাই দাদা ছিল। আমরা বিয়েতে খুব নেচেও ছিলাম, আনন্দ করেছিলাম। যেদিন ফুলসজ্জা ছিল সেদিন রাতে আমি বৌদির কাছে বসেছিলাম, কিছুক্ষণ পরেই দাদা ঘরে আসবে, তাই আমরা আগেই সাজিয়ে গুছিয়ে বৌদিকে ঘরে বসিয়ে দিলাম। আমার দিদিদের বিয়ে হয়ে গেছিল, কিন্তু তারা বৌদির সাথে না তো কোনো উল্টোপাল্টা মজা করেছে, আর না তো এমন কোনো কথা বলেছে যেটা বৌদির খারাপ লাগে। কিন্তু আমার মা যখন সেই ঘরে এলো তখন তার হাতে সাদা রঙের একটা বিছানার চাদর ছিল। আমরা সবাই বুঝে গেলাম যে মা কি করতে চাইছেন। এই মেয়েটা আমার বড় দিদি সাবিত্রীর শ্বশুরবাড়ির সম্পর্কের ছিল, যার নাম সীমা। এর আগে সীমা সেই চাদর দেখে নিত, তার আগেই সাবিত্রীর দিদি মায়ের হাত ধরে তাকে অন্য ঘরে নিয়ে গেল। সেখানে গিয়ে দিদি মাকে বলতে লাগলো, এটা তুমি কি করছো মা? তুমি তো শ্বশুরবাড়িতে আমার নাক কাটিয়ে ছাড়বে। আরে এই মেয়েটা আমার স্বামীর কাকার মেয়ে, তুমি এর সাথে এটা কি ধরনের ব্যবহার করতে চাইছো? আমার মা বললেন, তুই জানিস না আজকালকার এক একজন মেয়ে 4-5 জন বয়ফ্রেন্ড বানিয়ে রাখে, যখন তাদের থেকে মন ভরে যায় তখন অন্য কাউকে বিয়ে করে নেয়। আর এই সব তো পরম্পরা, কেন তোর সাথে হয়নি নাকি? সাবিত্রী দিদি বলল, না হয়নি, আমার শাশুড়ি খুবই ভালো মানুষ, তিনি এরকম কিছুই করেননি আমার সাথে। আর এখন যদি তিনি এই সব কথা জানতে পারেন তাহলে ভাবো আমার কোনো সম্মান থাকবে শ্বশুরবাড়িতে? তারা তো এটাই বলবে যে যখন আমরা তোমার কাছে কোনো প্রমাণ চাইনি তখন তোমরা আমাদের বাড়ির মেয়েকে কেন চেক করলে? দিদির কথা শুনে আমার মা চুপ হয়ে গেল। আমি আমার দিদিকে বললাম, ভাগ্য ভালো আমরা দেখে নিয়েছিলাম, না হলে বৌদির সামনে আমরা লজ্জায় মুখ দেখাতে পারতাম না। এটা তো খুব ভালো কথা, যখন তোর সাথে এরকম কিছুই হয়নি তাহলে আমরা কেন এর সাথে এরকম করব? আমার দিদি সাবিত্রীকে ও শ্বশুরবাড়ির লোকেরা খুব আদর যত্নে রেখেছিল, এই কারণেই তো ও সেখান থেকেই মেয়ে নিয়ে এসেছিল, কেননা ও শ্বশুরবাড়ির লোকেরা খুব ভালো ছিল। তারপরে দাদাও ঘরের মধ্যে এসে গেল, আর আমরা বাইরে বেরিয়ে গেলাম। কিন্তু আমরা কি জানতাম যখন সকাল হবে তখন এত বড় ঝড় আসবে। যখন সকাল হলো তখন দাদা উঠে বাইরে এলো, কিন্তু সীমা বৌদি এলো না। আমরা সবাই ঘরের মধ্যে গিয়ে দেখলাম সে মুখ অবধি কাপড় ঢাকা দিয়ে শুয়ে আছে, কেননা এখন শীতের সময়। আমরা অবাক হয়ে ভাবলাম, বৌদির এত ঘুম কোথা থেকে এলো? এমনিতেই তো নতুন বাড়িতে গেলে ঘুম ঠিক মতো হয় না, আর বৌদির জন্য এখনও তো এই বাড়ি নতুনই। যখন তাকে ঘুম থেকে ওঠার জন্য ডাক দিলাম তখন সে যেন শুনতেই পাচ্ছিল না। 4-5 বার সীমা সীমা বলে ডাকলাম, কিন্তু ওর ঘুম ভাঙছিলই না। আমরা চিন্তায় পড়ে গেলাম যে বাবা এটা কেমন ঘুম। যখন আমার বড় দিদি গিয়ে ওর মুখের উপর থেকে চাদর সরালো তখন যেন আমাদের পায়ের নিচ থেকে পৃথিবী সরে গেল। আমাদের অন্তরাত্মা কেঁপে উঠল, কেননা আমাদের এরকম মনে হলো যেন আমরা কোনো খারাপ স্বপ্ন দেখছি, যেটা হয়তো ভাঙছিই না। কেননা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সীমা বৌদি এখন এই দুনিয়াতে নেই, তার মুখের রং নীল হয়ে গেছে, আর ওকে দেখে যে কেউ বলে দেবে যে না জানি কখন ও এই দুনিয়া ছেড়ে চলে গেছে। এই সব কীভাবে হয়েছে এর জবাব তো শুধু আমাদের দাদাই দিতে পারত, কিন্তু ও তো এমনভাবে ঘর থেকে বেরিয়েছিল যেন ও কিছুই জানে না। ওকে তাড়াতাড়ি করে ঘরের মধ্যে ডেকে নিয়ে এলাম, মাকেও ডাকলাম।
যখন দাদা বৌদিকে দেখলো তখন হতবাক হয়ে গেল, আর ওর অবস্থা খুব খারাপ হয়ে গেল। আমার মাও পাথরের মতো দাঁড়িয়ে রইল, যেন তার হুঁশই নেই। এখন আমাদের এই কথাটা মেয়ের বাবা মাকে জানাতে হবে। আর বাড়িতে অতিথিরাও ছিল। আমাদের সাথে অনেক বড় তামাশা হয়ে গেল। অনেকে অনেক কথা বলল, অনেক রকম অভিযোগ লাগালো। কিন্তু যখন পোস্টমর্টমের রিপোর্ট এলো তখন তাতে পরিষ্কার লেখা ছিল যে এই মেয়ের সাথে কেউ কিছুই করেনি, এর মৃত্যু নর্মালভাবেই হয়েছে। এই কারণে আমাদের উপরে কোনো অভিযোগ এলো না, আর আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণও ছিল না। তাই মেয়ের বাবা মা কিছুই করতে পারেনি। কিন্তু এরপরে আমার দিদি সাবিত্রীর শ্বশুরবাড়িতে ওর কোনো সম্মান থাকলো না। এই কারণে দিদি সেই দিনটাকে গালি দিচ্ছিল যখন ও নিজের শ্বশুরবাড়ির মেয়ের সম্বন্ধ দাদার জন্য নিয়ে এসেছিল। 2 মাস অবধি সাবিত্রী দিদি আমাদের বাড়িতেই বসে থাকলো। ওর স্বামীর ওর বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। কিন্তু বাকি সবাই দিদিকেই গালমন্দ করছিল যে তোমার ভাই কিছু না কিছু তো অবশ্যই করেছে। এই ঘটনাটা ঘটা 2 বছর পার হয়ে গেছে। এখন আমরা আবারও দাদার বিয়ে দেওয়ার ব্যাপারে ভাবলাম, কেননা দাদা ডিপ্রেশনের দিকে যাচ্ছিল। ওর অবস্থা আগের মতো নেই। আর আমরা চাইতাম না যে ডিপ্রেশনে আমার দাদা নিজের সাথে কিছু করে বসুক। যখন ওর প্রথমবার বিয়ে দেওয়া হয়েছিল তখন ও 26 বছরের ছিল, আর এখন 28 বছরের হয়ে গেছে। এবার আমার মেজো দিদি ওর সম্বন্ধ খুঁজেছিল, কিন্তু এটা ওর শ্বশুরবাড়ির দিক থেকে ছিল না, বরং ওর কোনো এক বান্ধবীর বোন ছিল, যারা আগের ঘটনার ব্যাপারে কিছুই জানতো না। এইবার বিয়ে মন্দিরে হয়েছিল, ধুমধাম করে হয়নি, কেননা না তো কেউ খুশি ছিল, আর না তো আমাদের কাছে এত টাকা পয়সা ছিল। এইবারের বৌদির নাম রীতা ছিল, আর সে দেখতেও খুব একটা সুন্দরী ছিল না। কিন্তু দাদা এইবার তেমন কোনো কথা বলেননি। এবার বাসর রাত পার হয়ে গেল, আর তারপরের রাতও পার হয়ে গেল। কিন্তু তারপরের দিন রীতা বৌদির সাথে সেটাই হলো যেটা সীমা বৌদির সাথে হয়েছিল। এতে আমরা সবাই হতবাক হয়ে থেকে গেলাম। আমার দাদা বলল, আমি তো সোজা গিয়ে ঘুমিয়ে গেছিলাম, কেননা আমার মুড খারাপ ছিল, আমি কিছু জানতেই পারিনি। দাদা ঘুম থেকে উঠে নিজেই জিনিসটা দেখে সবাইকে ডাকলো, আর তারপরে জানা গেল যে রীতা বৌদিও এই দুনিয়াতে নেই। এবার তো আমাদের সাথে অনেক বড় তামাশা হয়ে গেল। প্রথমবার যখন এই সব কিছু হয়েছিল তখন আমাদের আত্মীয় স্বজনরা আমাদের সাথে দাঁড়িয়েছিল, কিন্তু এবার আমাদের আত্মীয় স্বজনরাও আমাদের উপরে আঙুল উঠাতে শুরু করে দিল। তারা বলতে শুরু করে দিল যে মনে হয় এরাই কিছু একটা করছে। সবাই আমাদের কথা শোনাতে থাকলো। তাই আমরা বুঝতে পারলাম যদি এখানে থাকি তাহলে আমাদের দুঃখ কমবে না, বরং বাড়বে। তাই আমরা সবাই আমাদের গ্রামের বাড়িতে চলে গেলাম, আর কয়েক বছর সেখানেই থাকলাম। এরপরে আমরা নিজেদের বাড়ি বিক্রি করে অন্য এলাকায় একটা বাড়ি কিনে সেটা সাজিয়ে গুছিয়ে সেখানেই থাকতে লাগলাম। একদিন আমরা 3 বোন একসাথে বসেছিলাম, তখন হঠাৎ আমি বললাম, এই সব যা কিছু হচ্ছে এগুলো কি তোদের অদ্ভুত মনে হয় না? তারা বলল, অদ্ভুত তো অবশ্যই, কিন্তু একটা মানুষের সাথে একই দুর্ঘটনা 2বার হওয়া কোনো অদ্ভুত ঘটনা না, হতে পারে অন্য কোনো ব্যাপার আছে। আমি বললাম, সেই ঘরেতে শুধু দাদাই ছিল। তখন আমার মেজো দিদি বলল, তুই কি নিজের দাদার উপরে সন্দেহ করছিস যে ওই এসব কিছু করেছে? কিন্তু দাদা এরকম কেন করবে? কে নিজের নতুন বউয়ের সাথে এই রকম করে, যার সাথে সে সারা জীবন কাটাবে? আর তারপরেও তুই দাদার অবস্থা দেখিসনি? প্রথম থেকেই ও কতটা টেনশনে আছে, এখন অবধি নর্মাল হতে পারেনি। এতদিন কেউ অ্যাক্টিং করতে পারে না। আমি বললাম, আমার কথার মানে এটা ছিল না, কিন্তু এটাও তো হতে পারে যে দাদা এমন কোনো কাজ করে যাতে এই সব কিছু হয়ে যায়, আর ও নিজেই জানতে পারে না। আমার দিদি বলল, এমন কি কাজ হতে পারে? আমাদের বিয়ে হয়ে গেছে, তাই আমরা এই সমস্ত ব্যাপারে জানি। এরকম কিছুই হয় না। তোর বিয়ে হয়নি, এই কারণে তুই এই সব ভাবছিস। যাই হোক, সেই ঘটনা পার হওয়া 3 বছর হয়ে গেছে, আর আমার দাদার বয়স 31 বছর হয়ে গেছে। এখন একদিন ও নিজেই একটা মেয়েকে পছন্দ করে নিয়ে এলো। এই মেয়েটা ওর অফিসেই কাজ করে, আর এই মেয়েটার আগেও বিয়ে হয়েছিল, কিন্তু ওর স্বামী এই দুনিয়া থেকে চলে গেছে। আমার মা বলল, তুই একটা বিধবাকে বিয়ে করবি? তখন আমার দাদা বলল, হ্যাঁ, আমার একে খুব ভালো লাগে। আর এমনিতেও ও কি আর ইচ্ছা করে বিধবা হয়েছে? আমারও তো আগে 2বার বিয়ে হয়েছে, আর আমি বিনাকে এই দুজনের ব্যাপারে বলে দিয়েছি। এই মেয়েটার নাম বিনা। কিন্তু আমরা এবার বিয়ের পক্ষে ছিলাম না, তাই আমরা দাদাকে বললাম, তোর বিয়ে করতে হবে না, না হলে আবার কিছু একটা হয়ে যাবে। আমাদের আত্মীয় স্বজনরা কেউ কেউ বলেছিল যে হয়তো তোমাদের উপরে কেউ কালো জাদু করেছে, যার কারণে এই সব কিছু হচ্ছে। তোমরা ওই কালো জাদু থেকে বের হওয়ার পদ্ধতি খুঁজো। আমরা এইসব জিনিস মানতাম না। তারপরেও একদিন আমি অনলাইনে কথা বলে একজন তান্ত্রিক মহিলাকে আমাদের বাড়িতে ডেকে নিলাম। সে আমাদের বাড়িতে এলো। তার বড় বড় চোখ ছিল, তার উপরে কাজল লাগিয়ে সেটা আরও বড় করে নিয়েছিল। সে পুরো বাড়িটাকে চোখ বড় বড় করে দেখলো। তারপরে আমাদের সবাইকে বলল, পুজো পাঠ করতে হবে। এ কথা শুনে আমরা বললাম, হ্যাঁ, আমরা তো প্রতিদিনই পুজো পাঠ করি। দিনের শুরুই হয় আমাদের পুজো পাঠ দিয়ে। এরপরে সে আমাদের বাড়ির এদিক ওদিক দেখতে থাকলো, আর যাওয়ার সময় আমার কানে কানে বলল, তোমাদের উপরে কেউই কালা জাদু করেনি। যদি সে কোনো ঢঙ্গি হতো তাহলে বলতো, হ্যাঁ, কালা জাদু আছে, এর থেকে বেরোতে চাইলে টাকা পয়সা লাগবে, যজ্ঞের জিনিসপত্র লাগবে, এটা নিয়ে এসো, সেটা নিয়ে এসো। কিন্তু সে সোজাসুজি করে বলে দিয়েছিল যে তোমাদের উপরে কেউই কালা জাদু করেনি, তোমাদের বাড়ি একদম সুরক্ষিত আছে, তোমরা দুশ্চিন্তা করো না,
যেমন আছো তেমনই থাকো। এদিকে দাদা বিনার সাথে রেজিস্ট্রি ম্যারেজ করে নিয়েছে। এবার আমরা একদমই কোনো লোককে জানাইনি আর কোনো অনুষ্ঠানও করিনি। বিনার এই দুনিয়াতে কেউ ছিল না, ওর বাবা মা আগেই এই দুনিয়া থেকে চলে গেছে। ও একটা মেসে থেকে দাদার অফিসে চাকরি করত। ওর আগে পিছে কেউ ছিল না, হয়তো এই কারণেই দাদার ওকে ভালো লেগেছিল। দাদা হয়তো ভেবেছিল যে ওর সাথে শান্তিতে জীবন কাটাবে। এবার দাদা আমাদের বলল যে শুরুর 1 সপ্তাহ তোমাদের মধ্যে যে কেউ বিনার সাথে রাতে ঘুমাবে। আর এইবার দাদা এটাও বলেছিল যে ও নিজের বাসর রাত পালন করবে না, বরং বিনার সাথে প্রথম সপ্তাহে মিতালি থাকবে। যখন দাদা এই কথা বলল, আমার মা বলতে শুরু করে দিল যে মিতালি কিভাবে তোর ঘরে 1 সপ্তাহ থাকতে পারে, এরকম কোনো মতেই হতে পারে না। দাদা বলল কেন হতে পারে না? তখন মা বলল তুই ওকে বিয়ে করে নিয়েছিস, আর এখন যদি ওর থেকে এতদিন দূরে থাকিস তাহলে সেটা অমঙ্গল হবে। দাদা বলল এই বাড়িতে মৃত্যু হয়ে যাচ্ছে, এর থেকে আর কি অমঙ্গল হবে? 1 সপ্তাহ অবধি আমি বিনার থেকে দূরে থাকব আর ভগবানের কাছে প্রার্থনা করব, তারপরেই আমি ওর কাছে যাব। মা এই জিনিসটার একদমই বিরুদ্ধে ছিল, কিন্তু তারপরেও দাদা আমাকে মানিয়ে নিয়েছিল। 1 সপ্তাহ আমি সেই ঘরে রাতের বেলা থাকলাম আর শুয়ে শুয়ে ভাবছিলাম যে হতে পারে কেউ হয়তো সত্যিই কালা জাদু করেছে, হয়তো কোনো ডাইনি আসবে আর বৌদিকে এই দুনিয়া থেকে উপরে পাঠিয়ে দেবে। আজকে আমি এখানে ঘুমাচ্ছি, তাই এটা আমার উপরে না হয়ে যায়। আমি সারা রাত ঘুমাতে পারতাম না, বাস মাঝে মাঝে হালকা তন্দ্রা এসে যেত। সকালে উঠে সবার আগে আমি বৌদিকে দেখতাম যে তার কিছু হয়নি তো, কিন্তু বৌদি একদমই ঠিক থাকতো। দিনের বেলা দাদা বৌদি একসাথে খাবার খেত, বাইরে ঘুরতে যেত, কিন্তু রাত হলেই দাদা আমাকে ওর ঘরে ঘুমানোর জন্য ডেকে নিত আর দাদা বাইরে গিয়ে ঘুমিয়ে পড়তো। আমাদের মনে হতে লাগলো যে সব কিছু ঠিক আছে। 1 সপ্তাহ পার হওয়ার পরে আরও 2-3 দিন পার হয়ে গেল। তারপরে একদিন সকালবেলা হঠাৎ দাদার চিৎকার শুনলাম। সঙ্গে সঙ্গে আমার হৃদয় কেঁপে উঠল আর বুঝে গেলাম যে কিছু একটা খারাপ হয়েছে। বৌদির ভিতরে এখনও জান ছিল, কিন্তু তার অবস্থা খুব খারাপ ছিল। তার গায়ের রং নীল হয়ে যাচ্ছিল, হাত পা অবশ হয়ে গেছিল। জানি না এসব কি হচ্ছিল। তাড়াতাড়ি করে বৌদিকে হাসপাতালে নিয়ে গেলাম, কিন্তু রাস্তাতেই সে এই দুনিয়া থেকে চলে গেল আর গাড়ি হাসপাতাল থেকে ফিরিয়ে আনা হলো। বিনা বৌদির এই দুনিয়াতে কেউ ছিল না, তাই তার অন্তিম সংস্কার আমরাই করলাম আর কাউকেই এই বিষয়ে জানতে দিলাম না। আর আমরা এমনিতেও অন্য এরিয়াতে থাকতাম। এরিয়ার কিছু লোক এসেছিল, কিন্তু তারা জানতো না যে আগেও আমাদের সাথে কি হয়েছিল। এখন তো পুরো সন্দেহ হয়ে গেল যে কিছু না কিছু তো একটা ব্যাপার আছে, যেটা আমাদের চোখের সামনেই আছে, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। যে রাতে আমি বিনা বৌদির সাথে থাকিনি সেই রাতেই এই সব কিছু হয়েছিল। এরকমটা কিভাবে হতে পারে? 8 দিন আমি সেই ঘরে ছিলাম, তখন কিছুই হয়নি, বৌদি একদমই ঠিক ছিল। কিন্তু 9ম দিনে যখনই আমি সেই ঘর থেকে বাইরে বেরোলাম আর দাদা ভিতরে গিয়ে ঘুমালো, তখনই এই সব কিছু হয়ে গেল। আমার দাদা এবার এত ভেঙে পড়েছিল যেটা বলার মতো না। কেননা এই মেয়েটাকে ও নিজেই পছন্দ করেছিল আর তার সাথে 7-8 দিন থেকেও ছিল। ওরা একসাথে বাইরে যেত, একসাথে খেত, একে অপরের সাথে কথা বলতো। এই কারণে দাদা হৃদয়ে চোট পেয়েছিল আর ও বলেছিল যে আমি আর কখনোই কাউকে বিয়ে করব না। সময় এভাবেই কাটতে লাগলো আর দাদা 34 বছরের হয়ে গেল। এই সময় একদিন আমার কাছে আমার এক বান্ধবীর ফোন এলো, যে বিয়ে করে বাইরের দেশে চলে গিয়েছিল। তারপর থেকে ওর সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। আজকে হঠাৎ ও কল করলো আর আমি ওকে কথা শোনাতে লাগলাম যে বিয়ের পর থেকে আজ অবধি না তুই মেসেজ করেছিস আর না তো কোনো ফোন করেছিস, কোনো খোঁজ খবর রাখিসনি। এটা তুই কিভাবে করলি? বিয়ের পরে তো তুই আমাকে ভুলেই গেছিস, কিন্তু আজকে আমার খেয়াল এলো কিভাবে? আর জামাইবাবু কেমন আছে? মনে হয় তোকে খুব ভালোবাসে, তাই তো তাকে পেয়ে তুই আমাকে একদমই ভুলে গেছিস। হঠাৎ আমি ওর কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি অবাক হয়ে বললাম, মিতা কী ব্যাপার, কি হয়েছে? আমার বান্ধবী বলতে লাগলো, তোর জামাইবাবুকে তো আমি 1 মাস পরেই ছেড়ে দিয়েছি। এটা শুনে আমি হতবাক হয়ে বললাম, এ কথার মানে কি? তুই কোথায় আছিস এখন? ও বলল, আমি তো কবে থেকে বাড়িতেই আছি, কিন্তু এখানে এসে জানতে পারি যে তোরা এই এরিয়া ছেড়ে অন্য কোথাও চলে গেছিস। অনেক কষ্টে পুরনো ডায়েরি থেকে তোর নম্বর খুঁজে পেয়েছি আর তোর সাথে কথা বলছি। আমি বললাম, তুই বাড়িতেই থাক, আমি তোর বাড়িতে আসছি। এরপরে আমি আমার বান্ধবীর বাড়িতে গিয়ে যখন ওকে দেখলাম তখন হতবাক হয়ে গেলাম, কেননা ওকে দেখে মনে হচ্ছিল ও 10 বছরের বুড়ি হয়ে গেছে। আমি যখন ওকে জিজ্ঞেস করলাম তখন ও আমাকে এমন একটা কথা শোনালো যেটা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। আমার বান্ধবী আমাকে বলল, বিয়ের পরে বাসর রাতেই আমার স্বামী আমার গায়ে হাত উঠিয়েছিল আর আমি বুঝে গেছিলাম যে আমার জীবন বরবাদ হতে যাচ্ছে। ও ছোটোখাটো কথাতেই খুব রেগে যেত আর আমার উপরে হাত উঠাতো, ঝগড়া করতো। তারপরে আমার ধীরে ধীরে মনে হতে লাগলো যে হয়তো ও মানসিক রোগী, কেননা ওর হাবভাব সেরকমই ছিল। তারপরে ওর মা একদিন এই কথাটা বলে দিল যে হ্যাঁ, আমরা ভেবেছিলাম বিয়ের পরে ও ঠিক হয়ে যাবে। এখন আমার কাছে দুটো রাস্তা ছিল, হয় আমাকে সারা জীবন এভাবেই কাটাতে হবে, আর না হলে কোনো একটা অজুহাতে নিজের বাবা মায়ের কাছে ফিরে আসতে হবে। আমি দ্বিতীয় রাস্তাটাই চয়েস করলাম। আমি দেখলাম মিতার হাতে এখনও সেই অত্যাচারের চিহ্ন ছিল। আমি বললাম, ও কি তোর সাথে এইসব করেছে? তখন ও বলতে লাগলো, হ্যাঁ, ও আমার সাথে এইসব করেছে। আমি এইসব কখনো ভুলতে পারবো না।
আমার হৃদয় ভেঙে গেছে, আমার আত্মা মরে গেছে। আমি ওর কাঁধের উপর হাত রাখলাম আর ওকে বোঝালাম, তারপরে বাড়িতে চলে এলাম। 2 সপ্তাহ পরে ও আমাদের বাড়িতে আমার সঙ্গে দেখা করতে এলো আর আমার মায়ের সঙ্গেও দেখা করলো। আমি আমার দাদার ব্যাপারে ওকে সব কিছু বললাম। তখন ও অবাক হয়ে গেল আর বলল, তোরা জানার চেষ্টা করিসনি এই সব কিছু কীভাবে হচ্ছে? আমি বললাম, আমরা কিভাবে এই সব কিছু জানতে পারবো? আমরা তো পোস্টমর্টেমও করেছিলাম, দাদার কাছে জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু কিছুই জানতে পারিনি। 8 দিনের ব্যাপারটাও ওকে বলেছিলাম যে 8 দিন আমি ওই ঘরে ছিলাম, তখন সেরকম কিছুই হয়নি। কিন্তু যখনই আমি সেই ঘর ছেড়ে দিলাম তখনই এই সব কিছু হয়েছিল। এই সব গল্প করতে করতে যখন মিতার কথা উঠল, তখন মিতা নিজের ব্যাপারে বলতে লাগলো যে আমার বাবা মাও এই দুনিয়াতে নেই আর আমার বৌদিও আমাকে সহ্য করতে পারে না। কিন্তু এখন আমি কি করব? আমাকে তো এখন কেউ বিয়েও করবে না। যখন আমার বিয়ে ঠিক হয়েছিল তখন লোকজন বলতো যে কত ভালো সম্বন্ধ ছিল, একে বিদেশেও নিয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও এ স্বামীর ঘর করতে পারেনি। তার মানে হলো এর মধ্যেই কোনো দোষ আছে। মিতা খুব কষ্টে ছিল। ওর সমস্যা দেখে আমার মাথায় একটা কথা এলো, কিন্তু কথাটা আমি মিতার সামনে বলিনি। 2-4 দিন পরে এই কথাটা আমি আমার দিদিদের সামনে বললাম। তখন আমার দিদিরা বলল, প্রথমে আমাদের মাথা খারাপ ছিল, আমরা দাদার বিয়ে দিয়েছিলাম, তারপরে ওর নিজের মাথা খারাপ হয়েছিল, তাই ও একটা মেয়েকে উঠিয়ে এনে বিয়ে করেছিল, যারা কেউই এখন এই দুনিয়াতে নেই। এখন মনে হয় তুই নিজের মাথায় পাপ নিতে চাস, তোর বিয়ে হতে যাচ্ছে, তুই এইসব চিন্তা নিজের মাথা থেকে বের করে দে, বারবার এত বাড়ি বদলাতে পারবো না। তারপরে ওরা আরও বলতে লাগলো যে দাদার শেষ বিয়েও খুব চুপচাপেই হয়েছিল, কিন্তু তারপরেও এই ব্যাপারটা সবাই জেনে গেছে। এরকম কথা কি আর লুকানো থাকে? কোনো না কোনো দিক থেকে বেরিয়েই যায়। একদিন মিতা আমাদের বাড়িতে এলো আর এসে আমাকে বলল, ওর বৌদি ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে, আর ওর দাদাও পরিষ্কার ওর বৌদির সাথ দিচ্ছিল, তাই ও খুব টেনশনে আছে আর বাড়ি ফিরে যেতে চায় না। আমার দিদিরা এত কথা বলার পরেও আমি আমার বান্ধবী মিতাকে বললাম, তুই কি আমার দাদাকে বিয়ে করবি? তখন ও হতবাক হয়ে গেল আর বলল, বিয়ে তো আমি তোর দাদাকে করে নেব, কিন্তু তুই যে এত গল্প শুনিয়েছিস তার কি হবে? তুই কি আমাকেও এই দুনিয়া থেকে পাঠিয়ে দিতে চাস? আমি বললাম, না, কিন্তু এটাই সঠিক উপায় যাতে আমরা জানতে পারবো যে এই সব কিছু কিভাবে হচ্ছে। আমি ওকে অনেক গল্প শোনালাম আর বোঝালাম, তখন ও এই কথাটা মেনে নিল। সেদিন বিকেলে আমি শুনলাম যে আমার মা কারোর সাথে ফোনে কথা বলছে। আমি তার শেষের দিকের কথা শুনতে পেয়েছিলাম, যেটা খুবই অদ্ভুত ছিল। মা বলছিল যে এখনই এই জিনিসের দরকার পড়বে না, তোমাকে আগের টাকাও দিয়ে দেব। আমি জিজ্ঞেস করলাম যে কার সাথে কথা বলছিলে আর কার কাছ থেকে টাকা ধার নিয়েছিলে? তখন মা বলল, হ্যাঁ, একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, সেই টাকাই সে ফেরত চাইছে। আমি যখন বিয়ের কথা দাদাকে বললাম তখন ও বিরক্ত হয়ে গেল আর রেগে গিয়ে আমাকে বলল, তুই কি পাগল হয়ে গেছিস? আমার মা শোনার সাথে সাথে না করে দিল, কিন্তু আমি আমার দাদাকে কোনোরকমভাবে মানিয়ে নিলাম। আমি দাদাকে বললাম, যারা জীবন নিয়ে ভেঙে পড়েছে তারাই একে অপরকে সামলাতে পারে। আমার দাদা আর আমার বান্ধবী দুজনেই খুব টেনশনে ছিল, কিন্তু আমি দাদা আর আমার বান্ধবীর মাথায় এই কথাটা ঢুকিয়ে দিলাম যে এরা একে অপরকে বিয়ে করে নিক। যাই হোক, দাদা মেনে নিল, কিন্তু ও বলল যে আমরা সেরকমই থাকবো যেরকম আগে থাকতাম। রাতের বেলা তুই তোর বান্ধবীর সাথে এক ঘরে ঘুমাবি, আমরা শুধু দিনের বেলায় একে অপরের সাথে থাকবো। বিয়ের পরে আমরা 8 দিন এভাবেই কাটালাম, আর কিছু হলোও না। আমি আমার বান্ধবীকে বললাম, কোনো না কোনো উপায় অবশ্যই বের করে নেব। এতবার ধোঁকা খাওয়ার পরেও যদি আমরা মুখ থুবড়ে পড়ি, তার মানে হলো আমাদের মধ্যেই কোনো দোষ আছে। এভাবেই আমরা 1 মাস অবধি সেরকমভাবেই কাটালাম। রাতে আমি সবসময় মিতার সাথেই থাকতাম। একদিন আমার মা বলল যে এই সব ঠিক না, যখন ছেলে মেয়ের বিয়ে হয়ে যায় তখন তাদের বাসর রাত জরুরি হয়, না হলে বাড়িতে অপদেবতা ভর করে। আমি বললাম, আগেরবারও এটাই বলেছিলে, কিন্তু এরকম কিছুই হবে না। আমি সবসময় মিতার সাথেই থাকতাম, ওকে কখনোই একলা ছাড়তাম না। এভাবেই 2-3 মাস পার হয়ে গেল, কিন্তু কিছুই হলো না। আমরা খুবই খুশি ছিলাম যে মনে হয় আমাদের উপর থেকে কালো ছায়া সরে গেছে। একদিন মিতা আমাকে বলল, আমি রাতে আমার স্বামীর ঘরে যাব আর ঘুমানোর সময় এই ঘরে ফিরে আসব। কিন্তু আমি জানতাম যে কি হতে পারে, এই কারণে আমি ঘরের মধ্যে লুকিয়ে রইলাম। কিছু সময় পরে মিতা ঘরে এসে ঘুমিয়ে পড়ল আর আমি চুপচাপ লুকিয়ে রইলাম। দাদা এখনও ঘরের মধ্যে আসেনি, কিন্তু ঘণ্টাখানেক পরে যে দৃশ্য আমি দেখলাম তাতে সমস্ত সত্যিটা আমার সামনে ভেসে উঠল। আর আমি ভাবতে লাগলাম, এরকম কেন হলো? কিছু সময় পরেই ঘর থেকে মিতা আর আমার চিৎকারের আওয়াজ আসতে লাগলো। এরপরে সবাই এসে যখন আমাদেরকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে, তখন আমরা বললাম যে একটা বড় ইঁদুর দেখে ভয় পেয়ে গেছিলাম। এটা শুনে সবাই আমাদেরকে বকাঝকা করলো। পরের দিন আমি দাদাকে আর মিতাকে আমার সামনে বসিয়ে বললাম, দাদা, আজকে আমি তোমাকে এমন একটা কথা বলতে যাচ্ছি যেটা শোনার পরে হয়তো তোমার সারা জীবন বদলে যাবে, আর খুব তাড়াতাড়ি তোমাকে কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে। দাদা বলল, কি ব্যাপার, সব কিছু আমাকে খুলে বল। আমি দাদাকে সব কিছু বললাম, আর দাদার চোখ থেকে জল গড়িয়ে পড়ল, আর ও নিজের মাথায় হাত দিয়ে বসে পড়ল। মিতাও হতভম্ব হয়ে গেছিল, আমার চোখেও জল চলে এসেছিল। আমরা কেউ ভাবতেও পারিনি যে আমাদের বাড়িতে এসব হচ্ছিল, আর আমরা কেউ কিছু জানতেই পারিনি।
আসলে আমার দাদার জীবনে যা কিছু হচ্ছিল সেটা আর কেউ নয়, বরং আমাদের মায়ের কারণে হচ্ছিল। এই সব কিছু সে করছিল, কেননা সে সবসময় বলতো যে যদি ছেলের বিয়ে দিয়ে দেই তাহলে ও আমাদেরকে দেখবে না। আমার মা আমার সমস্ত বৌদিদের উপরে সাপ ছেড়ে দিয়েছিল, আর সেই সাপের কামড় খেয়ে আমার সমস্ত বৌদিরা এই দুনিয়া থেকে চলে গেছিল। আমরা অবাক ছিলাম যে আমাদের মা এরকম কিভাবে করতে পারে। দাদা আমাদের পুরো সংসারের খরচ চালাতো। সেই সময় কিছুই হয়নি, কেননা যখন আমি আমার বৌদি বিনার সাথে থাকছিলাম তখন মা সুযোগ পাচ্ছিলেন না। সে কারণেই তিনি বলছিলেন যে বিয়ের পরে স্বামী স্ত্রীর একে অপরের থেকে দূরে থাকা ভালো নয়। যেদিন আমি আমার বৌদি বিনার সাথে ছিলাম না সেদিনই ও এই দুনিয়া ছেড়ে চলে গেছিল। এই সমস্ত কিছু আমার মায়ের কাজ ছিল। সেদিন মা ফোনে যার সঙ্গে কথা বলছিল তাকে দিয়েই সাপ আনাতো। সাপগুলো এমন বিষাক্ত ছিল যে কামড়ানোর পরে টাইম দিত না। আগের বার যে সাপ আনিয়েছিল আর তার টাকা এখনও বাকি ছিল, সেটা নিয়েই মা ফোনে কথা বলছিল। আমি যখন সেখানে চলে গেছিলাম তখন আমাকে দেখেই মা ফোন কেটে দিয়েছিল। কিন্তু আজকে আমি নিজের চোখে যা দেখেছি সেটা হলো আমার বৌদি ঘুমাচ্ছিল, তখন মা একটা বাক্স খুলে তার ভেতর থেকে সাপ বের করে বৌদির উপরে ছেড়ে দিয়েছিল। আমি ঘরের মধ্যে লুকিয়েছিলাম, তাই আমি সব দেখেছিলাম। এরপরে মা বেরিয়ে গেলে আমি সেই সাপটাকে মেরে ফেলেছিলাম যাতে আমার বৌদির জীবন বেঁচে যায়। এরপরে আমি চিৎকার শুরু করলে আমার বৌদিও ধরপড় করে উঠে চিৎকার শুরু করেছিল। কিন্তু যখন সবাই ঘরের মধ্যে এলো তখন আমি বললাম যে আমি একটা বড় ইঁদুর দেখেছি। আমার দাদা নিজের মাথায় হাত দিয়ে বসেছিল, আর আমিও চিন্তা করছিলাম এখন কি করা যায়। এখন আমাদের নিজের মাকে পুলিশের হাতে দেওয়া উচিত, কিন্তু আমরা কিভাবে নিজের মাকে পুলিশের হাতে তুলে দেব। এরপরে দাদা বলল যে ও ভেবে নিয়েছে যে ওকে কি করতে হবে। সে মিতাকে একটা আলাদা ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানেই রাখলো। যখন মা জিজ্ঞেস করলো তখন দাদা বলল ওকে ডিভোর্স দিয়ে দিয়েছি, ওর সাথে থাকতে চাই না। এরপরে একটা ভালো ছেলে দেখে আমার বিয়ে দিয়ে দিল। আমি আমার শ্বশুর বাড়িতে এসে গেছি। তারপরে আমার দাদা মাকে আমার মামার বাড়িতে পাঠিয়ে দিল আর বলল যে ও বিদেশে গিয়ে চাকরি করতে চায়। মা মামা বাড়িতে চলে গেলে দাদা মিতার সাথে বাড়িতে থাকতে লাগলো। এই ঘটনা 2 বছর পার হয়ে গেছে, কিন্তু মা এখন অবধি জানে না যে এদিকে এই সব কিছু চলছে, কেননা আমি ছাড়া কেউই জানতো না, আর আমি মাকে এই কথা বলতাম না। জানি না এরকমভাবে কতদিন চলবে আর কি হবে, কিন্তু দাদা বলতো যে ও কখনোই মাকে আর মিতাকে একসাথে রাখবে না, আর না তো কখনো মাকে সব কিছু বলে তাকে কষ্ট দিতে পারবে। মা হয়তো ভুলে গেছিল যে সে আমাদের মা, আর একজন মায়ের দায়িত্ব কি তার মধ্যে হয়তো সেই অনুভবই ছিল না। তার এইসব করা একদমই উচিত ছিল না, কিন্তু আমাদের তো মনে আছে যে সে আমাদের মা। এটাই সমস্যা যে মা বাবা যদি আপনার সাথে খারাপ কিছুও করে তাহলেও আপনি তাকে শাস্তি কিভাবে দিতে পারেন। বন্ধুরা, এখন তোমরাই বলো যে এরপরে আমাদের কি করা উচিত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ধন্যবাদ বন্ধুরা।